এই গল্পটা আমাদেরকে পাঠিয়েছেন শ্যামলসরা গ্রামের এক পড়ুয়া ছেলে আরিফ হোসেন। সে বলেছে সেই রাতের অভিজ্ঞতা আজও আমার মনে ভেসে ওঠে। কোনোদিন ভেবে দেখিনি এক রাত আমার পুরো জীবন পাল্টে দিতে পারে। সেই রাতে যদি আমি 1 মিনিট আগেও বাড়ি ফিরতাম, তাহলে হয়তো আজ এই কথাগুলো লিখতে হতো না। আমি তখন শহরের বাইরে এক ভাড়া বাসায় থাকতাম পড়াশোনার জন্য। কিন্তু মনে পড়ে থাকতো গ্রামের বাড়িতে, নদীর পাশে ছোট্ট একটা গ্রাম, নাম শ্যামলছড়া। সপ্তাহ শেষে গ্রামে ফেরা ছিল আমার কাছে আশ্রয়ের মতো। কিন্তু যেদিন মানুষ সবচেয়ে নিরাপদ ভাবতে থাকে, সেদিনই বিপদটা সবচেয়ে চুপচাপ আসে। সেদিন ফিরতে দেরি হয়ে গিয়েছিল। শহরের শেষ বাসে উঠি। জানালার বাইরে শুধু অন্ধকার আর কুয়াশা। বাস আমাকে নামিয়ে দেয় গ্রামের পুরনো মোড়ে। আশেপাশে কেউ নেই, দোকানপাট সব বন্ধ। শুধু দূরে কোনো এক বাড়িতে হারিকেনের আলো টিমটিম করছে। হাঁটা শুরু করলাম। গ্রামের সেই পথটা আমি ছোটবেলা থেকে চিনি। কিন্তু সেদিন পথটাকে অন্যরকম লাগছিল। যেন রাস্তা একটু বেশিই লম্বা, বাতাস একটু বেশি ভারী। হঠাৎ খেয়াল করলাম আমি হাঁটছি, কিন্তু সময় এগোচ্ছে না। একই জায়গায় অনেকক্ষণ ধরে হাঁটছি বলে মনে হচ্ছিল। ঠিক তখনই পেছনে কারো নিঃশ্বাস শুনলাম, খুব কাছে। আমি থামলাম। নিঃশ্বাসটাও থেমে গেল। বুকের ভেতর কেমন একটা চাপ বাড়ল। আবার হাঁটা শুরু করলাম। এবার নিঃশ্বাসটা আরও স্পষ্ট। সাহস করে ঘুরে দাঁড়াতেই দেখি কেউ নেই। কিন্তু পর মুহূর্তেই খুব নিচু স্বরে একটা কথা কানে এলো, একা একা ফিরিস কেন? এই কথাটা শোনার পর আমার মাথার ভেতর যেন কিছু একটা চিড়ে গেল। কারণ স্বরটা অপরিচিত নয়। ছোটবেলায় যে কণ্ঠস্বর আমাকে স্বপ্নে ডাকতো, ঠিক সেই রকম। চাঁদের আলোয় সামনে তাকিয়ে দেখি একটা অবয়ব দাঁড়িয়ে। পুরো শরীরটা অস্বাভাবিকভাবে বাঁকা, যেন হাড়গুলো ঠিক জায়গায় নেই। মুখটা স্পষ্ট নয়, কিন্তু চোখ দুটো অদ্ভুতভাবে জ্বলছে। সে এক পা এগোতেই বুঝলাম তার পা মাটিতে কিন্তু কোনো ছাপ পড়ছে না। আমি কথা বলতে চাইলাম, পারলাম না। সে হেসে উঠল। সে হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল দীর্ঘদিনের অপেক্ষা। ধীরে ধীরে বলল, তুই জানিস না, সেদিন তুই নিজেই আমাকে ডেকেছিলি। আমি নিশ্চিত জানতাম এমন কিছু আমি কখনো করিনি। কিন্তু বুকের ভেতরটা কেঁপে উঠল, যেন অবচেতন মন কিছু জানে না যা আমি জানি না। হঠাৎ সে আমার খুব কাছে এসে দাঁড়ালো। তার শরীর থেকে কাঁচা মাটির মতো গন্ধ আসছিল। হাত বাড়িয়ে আমার বুকের উপর স্পর্শ করতে আমার শরীর জমে গেল। চোখের সামনে অন্ধকার নামলো। ঠিক তখনই গলায় ঝুলে থাকা পুরনো লকেটটা হঠাৎ গরম হয়ে উঠল। সে হাত সরিয়ে নিল। এক ধাপ পিছিয়ে গিয়ে দাঁত বের করে তাকালো। এবার তার গলা বদলে গেল। একসাথে যেন অনেকগুলো কণ্ঠস্বর। এটা তোরা সবসময় সাথে রাখিস কেন? পরের মুহূর্তেই চারপাশ ঘুরে উঠল। মনে হলো মাটির নিচে নেমে যাচ্ছে। আমি পড়ে গেলাম। এর পরের 3 দিন আমি জ্ঞানেই ছিলাম না। গ্রামের লোকেরা বলে আমাকে নাকি রাতের বেলা ঘরের ভেতর কেউ ডাকছিল। দরজার সামনে পায়ের শব্দ, জানালার বাইরে দাঁড়িয়ে থাকার অনুভূতি সবই হয়েছিল। মা বলতেন, আমি ঘুমের মধ্যে কাঁদতাম আর বলতাম, আমি আর যাব না, প্লিজ আমাকে ছাড়ো। চতুর্থ রাতে আমি জেগে উঠি। ঘরের ভেতর তখন নিস্তব্ধতা। হঠাৎ জানালার পাশে ছায়া নড়ল। সে একই স্বর আবার, ভেবেছিস অজ্ঞান হলেই সব শেষ? আমি এবার উঠে বসলাম। ভয় ছিল, কিন্তু এবার সেটা আমাকে আটকে রাখেনি। লকেটটা মুঠোয় চেপে ধরলাম। চোখ বন্ধ করে নিজের ভেতরের ভয়টার দিকে তাকালাম। চারপাশ ঠান্ডা হয়ে গেল। ছায়াটা কেঁপে উঠল। গলা ভারী করে সে বলল, তোর ভয়টাই আমার ঘর। তারপর নিঃশব্দে সব মিলিয়ে গেল। আজ অনেক বছর পেরিয়ে গেছে। আমি এখনো গ্রামে যাই। দিনে সব ঠিক থাকে, কিন্তু রাত হলেই বুঝতে পারি সবকিছু শেষ হয়নি। কারণ মাঝে মাঝে গভীর রাতে ঘুম ভেঙে গেলে মনে হয় কেউ আমার পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলছে, একদিন না একদিন তুই আবার ডাকবি। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো আমি নিশ্চিত নই সেদিন সত্যিই আমি ডাকিনি তো। ধন্যবাদ সবাইকে।